নমস্কার ছাত্রছাত্রীরা। তো আজকে হচ্ছে ক্লাস 9-এর ক্লাস। অর্থাৎ আমরা শুরু করেছিলাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যার প্রথম 6টা চরণ আমরা অর্থাৎ 6টা লাইন আগের দিনে কমপ্লিট করে ফেলেছি। সেখান থেকে তোমরা কিছু সমস্যা গ্রুপে কমেন্টসে লিখে জানিয়েছো এবং গ্রুপে লিখে জানিয়েছো। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি বলেছিলাম অবশ্যই কমেন্টসে যে আমি একটা অনলাইন ক্লাস নেব, সেই অনলাইন ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। সো এগুলো নিয়ে তোমাদের অত চাপ নেওয়ার কিছু নেই। আজকে পরের কতগুলো লাইন হচ্ছে দেখো, আমি আগে পড়ব এবং তোমাদেরকে প্রত্যেকটা শব্দের অর্থ বলবো, অর্থ বলে বলে আমি বোঝাবো। তো দেখো, আগের দিনে প্রথম 6 লাইনে আমরা দেখেছি কি না, একটা প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে তার পাঠ। আমি তার জন্যই সেখানে আমি থেমে গিয়েছিলাম। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় মুহূর্ত, এটা হচ্ছে ভালো ভাষা। যদি একটু চলিত ভাষায় বলি তাহলে হচ্ছে যে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার আগের চিত্রটা ছিল। এরপরে যে আজকে যে পাঠটা পড়াবো সেই পাঠটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় শুরু হলো। তো দেখো, যখন জল ঝড় শুরু হয় প্রথমে কে আসে বলো তো? প্রথমে ঝড় আসে। তো দেখো, প্রথমে পরিবেশ কেমন থাকে? শুকনো কাঠখোট্টা পরিবেশ থাকে, মানে চারিদিকে ধুলো টুলো পড়ে থাকে, নোংরা পড়ে থাকে। ঝড় এলে কি হয় না, সেই ঝড় এলে ধুলো বালি সব উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় ফেলে? প্রথম দেখবে যেখানে পড়ে সেটা হচ্ছে গাছপালার পাতার উপরে, গাছপালার উপরে, অর্থাৎ গাছের উপরে, লোকের বিল্ডিংয়ে অর্থাৎ বাড়িতে, সেখানে পড়ে। তো দেখো, আমি এখানে শুরু করছি প্রথম চরণটা, তোমার সেই অনুযায়ী চলবে। তাহলে তোমরা কি দেখবে যে আগের দিনের ক্লাসে প্রাকৃতিক বিপর্যয় মুহূর্ত অর্থাৎ বিপর্যয় আসার চিত্র তোমরা পেয়েছো। আজকে তোমরা পাবে কি না, বিপর্যয় শুরু হচ্ছে। তো যে কোনো প্রাকৃতিক বিপর্যয় শুরুর প্রথম সংকেতটা কি? প্রথম সংকেতটা হচ্ছে ঝড়। ঠিক ঝড়টা কেমন জানো তো? মানুষের শরীরে কোনো বড় রোগের বাসা বাঁধলে প্রথম সংকেত দেয় জ্বর হয়। কেন না, বডির ব্রেন তোমাকে সিগন্যাল দেয় যে তোমার শরীরে কোনো একটা জীবাণু প্রবেশ করেছে। ঠিক সেরকম প্রাকৃতিক বিপর্যয়ের ঝড় প্রথম সংকেত দেয় যে কেমন প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছে। তো দেখো, শুরু করছি আমি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। আমি প্রথমেই বলেছি এটা পাঁচালি ঢঙে লেখা। যে শব্দগুলোর প্রয়োগ করা হয়েছে সেগুলো হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের পাঁচালি শব্দ, অর্থাৎ এখানে শব্দগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে পঞ্চদশ শতাব্দীর শব্দ। তো আমি শুরু করি। ধুলে মানে হচ্ছে ধুলাই, একদম চলিত বাংলা। আচ্ছাদিত মানে ঢাকা হয়ে যাওয়া। আমরা আচ্ছাদন দিই না, আচ্ছাদিত। এই আচ্ছাদিত হচ্ছে তদ্ভব শব্দ, এটা তোমাদের জানার দরকার নেই, আমি জাস্ট বললাম। তো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। হরিত শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দি শব্দ। হিন্দি শব্দ হরা, হরা মানে হচ্ছে সবুজ, সেখান থেকে হরিত শব্দটায় এসেছে। তো দেখো, ধুলায় আচ্ছাদিত হলো সেই সকল জিনিস যেগুলো সবুজ ছিল। ভালো করে বোঝো, আমাদের প্রাকৃতিক পরিবেশে সবুজ কোন জিনিসগুলো? গাছপালা। তাহলে গাছের ডালপালা পাতাগুলো ধুলায় ঢাকা হয়ে গেল। কেন? কখন? যখন ঝড়টা এলো। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। যারা গ্রামের ছেলে মেয়ে তারা ইজিলি বুঝতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে ব্যাপারটা। ধরো একটা ধান গাছ দাঁড়িয়ে আছে, স্বাভাবিক অবস্থায় যখন ঝড় দেয় তখন কি হয়? ধান গাছগুলো পুরো শুয়ে পড়ে, পুরো উল্টে যায় না? তো ঝড় এসছে, গাছের ডালপালায় ধুলা জমতে শুরু করেছে, একদম প্রচুর জোরে ঝড় বইছে। তাহলে মাঠের মধ্যে যে শস্যগুলো রয়েছে সেগুলো কি হবে? সেগুলো আর কি স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকবে? থাকবে না, উল্টে যাবে। এখান থেকে তোমরা এই দুটো লাইনের ইনার মিনিং বোঝো। প্রথম কথা হচ্ছে, তৎকালীন গ্রামীণ সভ্যতা ছিল কৃষি নির্ভরশীল, পয়েন্ট 1। আর প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তের পূর্ব সংকেত বহন করে নিয়ে আসে ঝড়। তারপর দেখো, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।
তো আমি চারি মেঘ বলতে আমি বলেছিলাম যে সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, এই চারটে মেঘ। এই চারটে মেঘপুঞ্জ থেকে যদি একসাথে বৃষ্টি হয়, জানবে গোটা পৃথিবী ভেসে যায়। তো কলিঙ্গের আকাশে কি হচ্ছে না, এই চারটা মেঘপুঞ্জ থেকে একসাথে বৃষ্টি হচ্ছে। এটা কেন কাব্যকার বললেন? এটা বললেন তার একটাই কারণ, যে কলিঙ্গে কৃপকার বৃষ্টি হচ্ছে তার একটা কল্পনা তোমরা করো। অর্থাৎ এক কথায় প্রচুর বৃষ্টি হচ্ছে। ইন শর্টস বা সহজ কথায় বলতে গেলে, কলিঙ্গে ঝড়ের পরে প্রচুর বৃষ্টি শুরু হলো। প্রথমে ঝড় এলো, ধুলায় গাছপালা ঢাকা হলো, শস্য উল্টে গেল, বৃষ্টি শুরু হলো। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। এখানটা একটু শুনে রাখো, আটটা হাতির নাম আমি বলে দেবো। আমাদের আটটা দিক আছে। কি কি? পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, নৈঋত বায়ু, ঊর্ধ্ব অধ। আটটা দিক। একটা পৌরাণিক গল্প আছে, তোমরা শুনে নাও। তৎকালীন যুগে প্রচলিত ছিল, বা পৌরাণিক গল্প, এখন তোমাদের মনে হবে এগুলো সব কি অলৌকিক ব্যাপার। মনে করা হয় পৃথিবী নাকি এই আটটা হাতির উপরে চাপানো আছে, বুঝেছ? তো এই আটটা হাতির একটা হাতি যদি নাড়া দেয় পিঠটা, তাহলে গোটা পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর এই যে বৃষ্টি হয়, হাতি সুরে করে, একটা হাতি সুরে করে জল দিল, জল ছুড়লো, তাতেই কিন্তু বৃষ্টি হয় একটা জায়গাতে। তো ভেবে রাখো, কলিঙ্গের মতো একটা জায়গাতে আটটা দিকের অধিপতি আটটা হাতি একসাথে বৃষ্টি করছে, একসাথে জল ছুড়ছে, তাহলে কলিঙ্গে কি প্রকার বৃষ্টি হচ্ছে? কাব্যকার এগুলো কেন বলছেন? এই চরণে এই শব্দগুলোর কেন প্রয়োগ ঘটাচ্ছেন? কাব্যকার তোমাদেরকে একটা জিনিসই বোঝাবার চেষ্টা করছেন, কলিঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা, বাস, আর কিচ্ছু না। আটটা হাতি মিলে একসঙ্গে জল দিলে কি হয় না, সেখানটা পুরো বন্যা হয়ে যাবে, ভেসে যাবে। কাব্যকার তোমাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করছেন। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার আটটা হাতির নাম কি? আমি আটটা হাতির নাম এই ভিডিওর শেষে বলে দিচ্ছি, এখন বললে তোমাদের গুলিয়ে ফেলবে। তারপর দেখো, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, হয়েছে? তাহলে চারি মেঘ যে জল দিচ্ছে কোথার থেকে না, অষ্টগজরাজ তাদের সুর দিয়ে জল দিচ্ছে। অর্থাৎ একটা হাতি জল ছুড়লে একটা জায়গায় বন্যা হয়ে যায়, সেখানে আটটা হাতি জল ছুড়ছে, তাহলে কলিঙ্গের অবস্থাটা কি? তারপর দেখো, করি কর সমান বরিশে জলধারা। তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, করি এবং করের মাঝে একটা হাইফেন আছে। যখনই হাইফেন আছে তখনই কিন্তু কোনো সিঙ্গেল শব্দ, অর্থাৎ একা শব্দ তার অর্থ বহন করবে না। এই হাইফেনটা তারই অর্থ। আর মনে রাখবে, দুটাই বিশেষ্য পদ আছে। দেখো, করি শব্দের অর্থ কি? করি শব্দের অর্থ হচ্ছে হাতি। আর কর শব্দের অর্থ কি? হাত। এখন হাতির তো আর হাত হয় না, তাহলে তার জন্য কাব্যকার কি করলেন, একে তো দুটোই বিশেষ্য পদ, হাত আর হাতি দুটোই বিশেষ্য পদ, মাঝে একটা হাইফেন ওই জন্যও এসেছে। আরেকটা কারণ, করি কর হাতির হাত হয় না, এখানে তোমাকে অর্থ করতে হবে হাতির সুরই হচ্ছে হাতির হাত। অর্থাৎ করি কর শব্দের অর্থ কি পরীক্ষায় পড়লে হাতির সুর লিখতে হবে। যদি শুধু পড়ে করি শব্দের অর্থ কি, তখন কিন্তু হাতি, আর কর শব্দের অর্থ কি? হাত। তারপর দেখো, করিকর সমান বরিশে জলধারা। আটটা হাতির আটটা সুর সমানভাবে জল দিয়ে যাচ্ছে, এবং সেটা কন্টিনিউয়াসলি এক নাগাড়ে জল দিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখো তো, কলিঙ্গে এখন তাহলে কি হচ্ছে? যদি একটা হাতি গোটা পৃথিবীর 1/3 অংশ ডুবিয়ে দিতে পারে, আটটা হাতি মিলে কলিঙ্গে যদি বৃষ্টি করে, তাহলে কলিঙ্গের অবস্থা এখন কি? তারপর দেখো, জলে মহি একাকার পথ হইল হারা। এখানে গল্পটা শুনতে হবে তোমাদেরকে। জল মানে তো জল, মহি মানে শব্দের অর্থ হলো পৃথিবী, একাকার পথ হইল হারা। মনে করো তুমি কোনো একটা জায়গাতে নতুন গেছো, যাওয়ার পরে নতুন গেছো, তো তুমি সকালে গেছো, সকালে যাওয়ার পরে ঠিক কলিঙ্গে যেমন বৃষ্টি হচ্ছে, ঠিক একই রকম বৃষ্টি শুরু হয়েছে। একদম ভোরবেলা থেকে তুমি পৌঁছেছো, আর ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তুমি যখন দিনের সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরের দিনেও বৃষ্টি হচ্ছে,
গোটা জায়গাটা পুরো জলে থই থই করছে, অর্থাৎ জলে পুরো ঢেকে গেছে। দেখবে বন্যার সময় যেমন আমাদের হয় আর কি। তুমি বলতে পারবে কোনখানটায় পথ ছিল, কোনখানটায় পথ ছিল না, কোনখানটায় ডোবা ছিল, কোনখানটায় খাল ছিল? বলতে পারবে? পারবে না। কলিঙ্গবাসীর বা কলিঙ্গের প্রজাদের একই অবস্থা দেখো, জলে মহি একাকার। গোটা এখানে মহি হচ্ছে শব্দের অর্থ হলো পৃথিবী, কিন্তু মনে রাখবে এখানে মহি শব্দের অর্থ পৃথিবী তোমাকে লিখতে হবে, দিয়ে লিখতে হবে এখানে কলিঙ্গকে বোঝানো হয়েছে। জলে মহি একাকার অর্থাৎ গোটা কলিঙ্গে জল থই থই করছে, পথ হইল হারা। কোথায় পথ ছিল, কোথায় পথ ছিল না, মানুষ কিন্তু আর বুঝতে পারছে না। এরপর দেখো, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। আবার চারি মেঘ, চারি মেঘকে সেটা বলে দিয়েছি। তো বৃষ্টি পড়ছে, সঙ্গে কি হচ্ছে না মেঘের গর্জন। দেখো এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে মেঘ গর্জায়, এটা আমরা দেখে থাকি বা এটা আমরা বাস্তবভাবে উপলব্ধি করতে পারি। এখানে বোঝানোর কিছু নেই। অর্থাৎ তোমরা শুধু এখানে এইটুকু বোঝো, কলিঙ্গে ঝড় হলো, বৃষ্টি শুরু হলো, বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে এবং কি হচ্ছে না মেঘ গর্জাচ্ছে, অর্থাৎ হুড়হুড় দূর দূর আওয়াজ করছে। তারপর দেখো, এরপর ধরো কি বলছে, কারো কথা শুনিতে না পাই কোনো জন। কারো কথা শুনিতে না পাই কোনো জন। তাহলে ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন। আমি প্রথম ক্লাসে বলেছিলাম মুকুন্দ চক্রবর্তীর লেখনীর এটা একটা বৈশিষ্ট্য, প্রথম চরণটার অর্থ দ্বিতীয় চরণে পরিস্ফুট হয়। মেঘ গর্জাচ্ছে, এখন আস্তে গর্জাচ্ছে না জোরে গর্জাচ্ছে তুমি কি করে বুঝবে? তার জন্যে কাব্যকার কি করলেন, পরের একটা চরণ নিয়ে এলেন, নিয়ে এসে কি বলছেন, বলছে কারো কথা শুনিতে না পাই কোনো জন। এত জোরে মেঘ গর্জাচ্ছে যে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, অর্থাৎ মেঘের গর্জনটা ভীষণ জোর ছিল। কাব্যকার এটাই প্রমাণ করতে চাইছেন। এবার দেখো, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। এখানেও একটা গল্প। কি গল্প? তুমি কোনো একটা জায়গাতে গেছো রাত্রিবেলা, ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা কলিঙ্গে শুরু হয়েছিল। তো ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর তৎকালীন যুগে অর্থাৎ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে তখন তো আর ঘড়ি ছিল না। মানুষ সূর্য আলো দেখে বা সূর্যকে দেখে সময় নির্ধারণ করতো, তখন তো আর ঘড়ি ছিল না। তাহলে কি করতো না, সকাল থেকে সূর্য ওঠেনি, আর সকাল থেকেই মেঘ অন্ধকার করে আছে, অর্থাৎ পুরো সেই সন্ধ্যার মতোই অবস্থা করে রেখেছে, মেঘ পুরো কালো হয়ে আছে। তাহলে কি বলছেন কাব্যকার এখানে, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। রজনী মনে হচ্ছে রাত্রিবেলা। বলছে কলিঙ্গবাসীর কাছে এটা পরিষ্কার নয় যে এখন দিন না এখন রাত। এখনকার যুগে কি হলো, এখনকার যুগে হলে কি হতো, ঘড়ি দেখে তুমি বলে দিতে আরে এখন তো দিনের বেলা, কিন্তু তখন তো ঘড়ি ছিল না, তখন সূর্যের অবস্থান অনুযায়ী সময় নির্ধারিত হতো। তাহলে কলিঙ্গবাসী সকাল থেকেই অন্ধকার দেখছে, একই রকম পরিবেশ দেখছে, কোনো রকম পরিবর্তন নেই। তাহলে মানুষ বুঝতেই পারছে না এখন দিনের বেলা না এখন সন্ধ্যাবেলা। তারপরে কলিঙ্গে সোঙরে, সোঙরে শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। দেখো স্মরণ, কলিঙ্গের সকল মানুষ স্মরণ করছে কাকে না, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। জৈমিনী মুনি হচ্ছেন একজন পৌরাণিক ঋষি। ইনি মূলত বিখ্যাত হয়ে আছেন পূর্ব মীমাংসা বলে একটা বই লেখার জন্য। তো এখানে একটা গল্প আছে আবার দেখো জৈমিনী মুনি নিয়ে। জৈমিনী মুনিকে নিয়ে বা জৈমিনী ঋষিকে নিয়ে যা খুশি বলতে পারো, একটা গল্প আছে। সেটা হলো কি না, জৈমিনী ঋষির নাম করলে মানুষ, যে ধরো তোমার ওখানে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, জৈমিনী ঋষির নাম করছো, তাহলে কি হবে না তোমাদের ঘরে বা তোমাদের মাথার উপরে বিদ্যুৎ পড়বে না, বাজ পড়বে না, এটা হচ্ছে কথা। অর্থাৎ বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জৈমিনী মুনিকে স্মরণ করা হয়। এর প্রসঙ্গে একটা কনফ্লিক্ট আছে, অনেকে বলেন এটা দধিচি মুনির হাড় থেকে তৈরি হয়েছিল ইন্দ্রের অস্ত্রটা। ব্যাপারটা হচ্ছে জৈমিনী মুনির কে স্মরণ করা হয়, তৎকালীন যুগের মানুষ স্মরণ করত বিদ্যুতের, বজ্র বিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য, অর্থাৎ গোদা বাংলায় মাথায় যাতে বাজ না পড়ে যায় তার জন্য জৈমিনী মুনিকে স্মরণ করা হয়। মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা ছিল যে জৈমিনী মুনিকে স্মরণ করলে মানুষ বজ্রপাতের হাত থেকে উদ্ধার পাবে। এটা মনে রাখবে, জৈমিনী
ঋষির উপরে একটা টিকা পরীক্ষাতে বারবার আসে, আমি লিখিয়ে দেবো। এরপর দেখো, কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী। তাহলে মানুষ যখন কোনো একটা বিপদ থেকে উদ্ধার হতে না পারে নিজের ক্ষমতায়, তখন কার আশ্রয় নেয়? ভগবানের আশ্রয় নেয়, বা প্রচলিত প্রবাদের আশ্রয় নেয়, অর্থাৎ যে প্রচলিত যে লোকগাথাগুলো আছে যে ঋষি মুনি সম্বন্ধে। কলিঙ্গের মানুষ সেই একই কাল্পনিক গল্পগুলোর উপর বিশ্বাস করছে কি না, যে বজ্রবিদ্যুতের হাত থেকে আমরা রক্ষা পেতে হলে আমাদের জৈমিনী ঋষিকে স্মরণ করতে হবে। ঠিক আমরা করি না যে কাউকে সাপে কামড়ালো, আরে বা কারো চারিদিকে সাপ দেখা যাচ্ছে, আরে মনসা পুজো করতে হবে, তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। ঠিক আমরা যেমন কতগুলো প্রচলিত প্রবাদ বা ভ্রান্ত ধারণাকে মেনে চলতে থাকি, তৎকালীন যুগের মানুষও এই ধরনের প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোকে মেনে চলতো। এই প্রচলিত ভ্রান্ত ধারণার শিকার কিন্তু আজ আমাদেরও আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কারণ মানুষের মধ্যে থেকে সেই সাহস কখনোই আসবে না যে তারা এই প্রচলিত প্রবাদকে, প্রচলিত গল্পগুলোকে অস্বীকার করে এগিয়ে যাবে। এবার দেখো, তাহলে কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গের মানুষ কি করলো না, বাঁচার জন্য জৈমিনী ঋষিকে স্মরণ করতে শুরু করলো, যাতে তাদের মাথায় বা ঘরে বাজ না পড়ে যায়। প্রথম কথা, ঘরে তো নেই ওরা, ঘর তো আমি আগেই বলেছি ঘর ছেড়ে ওরা সব বেরিয়ে গেছে। আর এত জল হলে ঘর তো আগেই ভাসিয়ে দিয়েছে, তখন তো আর সিমেন্টের ঘর ছিল না, তখন মাটির ঘর ছিল। তাহলে কি হলো না, কলিঙ্গের সমস্ত মানুষ কোনো জায়গায় যেখানে আশ্রয় নিয়েছে সেখানে আশ্রয় নিয়ে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে এবং বজ্র বিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য জৈমিনী ঋষিকে স্মরণ করছেন। তো দেখো, এখানে তোমাদের অষ্টগজরাজ, আমি বলেছিলাম যে 8টা হাতির নাম আমি একটা জায়গাতে নোট করে রেখেছি, আমি তোমায় শুনিয়ে দিচ্ছি। এরা হলো, তোমাদের বইয়েও পেয়ে যাবে যে কোনো, তাও আমি বলে দিচ্ছি, আস্তে আস্তেই বলছি। ঐরাবত, পুণ্ডরিক, বামন, অঞ্জন, কুমুদ, সার্বভৌম, পুষ্পদন্ত ও সুপ্রতীক। এই নামগুলো আমি কোথা থেকে পেয়েছি না, বাংলা অভিধানের মধ্যে এই নামগুলো দেওয়া আছে, আমি সেখান থেকেই সংগ্রহ করেছি। মানে আর রিপিট করছি না, তোমরা একটু ব্যাক করে আবার শুনে নেবে এটা। তো 4টা মেঘ কি, সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, সেটা তোমরা জানো। আর কলিঙ্গের সম্বন্ধে একটা টিকা লিখিয়ে দেবো। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন বলবো, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা আজকেই আমাকে করে অবশ্যই পাঠাবে, এবং যেটা তোমাদের গ্রুপ আছে সেই গ্রুপে নয়, প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে একদম ছোট সহজ থেকে প্রশ্ন করি। কলিঙ্গে দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি, এটা কবিতা নয়, কাব্যাংশ, কে রচনা করেন আর এটির মূল কাব্যগ্রন্থের নাম কি? একটাই প্রশ্ন এটা। আচ্ছা, কয়েকটি মঙ্গল কাব্যের নাম লিখো। তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম এটা মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল আছে। আচ্ছা, দেখিতে না পায় কেউ কি দেখতে পায় না। আচ্ছা, ঈশানে উড়িল মেঘ, ঈশান কোনটি? নিমিষেকে শব্দের অর্থ কি? তারপরে হচ্ছে তোমরা করবে এখান থেকে আরও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি রেডি করেছি তোমাদের জন্য। প্রথম কথা হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি ছিল? এটা তোমাদেরকে আমার বলা হয়নি। কবি কঙ্কন, মুকুন্দ চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন। কিন্তু প্রশ্ন তোমাদের এটা যে কবি কঙ্কন উপাধিটা মুকুন্দ চক্রবর্তীকে কে দিয়েছিল? মুকুন্দ চক্রবর্তীর উপাধির নাম কি? আমি বলে দিলাম কবি কঙ্কন, কিন্তু এই উপাধিটা কে দিয়েছিল এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। আচ্ছা, তারপর ধরো এখান থেকে করবে মেঘে কইল অন্ধকার বাক্যটি কবিতায় কতবার আছে? চিকুর শব্দের অর্থ কি? তারপরে করবে পবন শব্দের অর্থ কি? পবন শব্দের অর্থ আমার কেউ কমেন্টে জিজ্ঞাসা করেছিলে, পবন শব্দের অর্থ হচ্ছে বাতাস। তারপরে তোমরা এখান থেকে করবে নিমেষেকে বলতে কি বোঝানো হয়েছে? 4টি মেঘের নাম বলো। এই প্রশ্নগুলো করে রাখবে। এছাড়াও রজনী শব্দের অর্থ কি? এখান থেকে আর করবে তোমরা সঙ্গরে শব্দের অর্থ কি?
হরিৎ কি জাতীয় শব্দ, অর্থাৎ দেশি না বিদেশি না তৎসম তদ্ভব, সেটা বলবে। করি কর শব্দের অর্থ কি, আর শুধু করি শব্দের অর্থ কি, কর শব্দের অর্থ কি, আর করি কর একসাথে কাব্যাংশে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো উত্তর করে রাত্রি 10:30-11টার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো, যারা জানো না আমি তাও তোদের বলে দিচ্ছি, 8101847466, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা অ্যান্সার করে পাঠাবে, আর কেউ গ্রুপে অ্যান্সার সেন্ড করবে না। আজ এ পর্যন্তই, তোমাদের নেক্সট ক্লাস দেবো আমি পরশু দিন। ওকে, ধন্যবাদ।